হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 18ই মে 2025 আর আপনারা তো জানেন যে আমি রয়েছি মানালিতে। আমাদের গত মানালি পর্বে আপনারা দেখেছেন যে আমরা মানালি থেকে চলে গিয়েছিলাম রোহতাং পাস এবং দুর্দান্ত বরফ দেখেছি, ফাটাফাটি এনজয় করেছি। আজ আমরা করব মানালির লোকাল সাইট সিইং, অর্থাৎ মানালিতে যদি আপনারা একটা দিন হাতে সময় পান সেক্ষেত্রে একদম কম খরচে কিভাবে আপনারা কাছাকাছি জায়গাগুলো লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে অথবা পায়ে হেঁটে দেখে নিতে পারেন, সেই সমস্ত ডিটেলস থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানালি সাইট সিইংয়ের নানান রকম ইনফরমেশনের জন্য। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজ মানালির লোকাল সাইট সিইং এক্সপ্লোর করতে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আমাদের হোটেলের পাশেই শান্তি হোটেল থেকে একটু লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে তারপর সারাদিনের জন্য ঘুরতে বেরোবো। খালি পেটে তো আর ঘোরা যায় না, তাই না? ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছিলাম মানালি ম্যাল রোডের কাছে এবং সেখান থেকে 200 টাকার বিনিময়ে হিড়িম্বা দেবী যাওয়ার জন্য এই অটোটি ধরে নিয়েছিলাম। ম্যাল থেকে হিড়িম্বা দেবী মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার মতন। এই 3 কিলোমিটার রাস্তাতে রয়েছে বিভিন্ন ভালো ভালো হোটেল এবং রেস্টুরেন্ট। গুগল ম্যাপে সার্চ করলে আপনারা এখানকার হোটেলের ডিটেলস পেয়ে যাবেন, চাইলে আপনারা এই জায়গাতেও থাকতে পারেন। फोटो खिंचवा लो याक में सर, आओ बैठ के फोटो होगा, राइड होगा इसमें, बैठो। हाँ भाई साहब बैठिए। অটোয় করে আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী মন্দিরের একেবারে সামনে। অটোতে আমাদের ভাড়া পড়লো 200 টাকা, মানে অটোটা রিজার্ভই এখানে ড্রপ করে দেবে শুধু 200 টাকা। সে আপনারা যতজনই থাকুন না কেন তাতে অসুবিধা নেই, ওরকম পার হেড ভাড়া নেই। এখানে ড্রপিংয়ের জন্য ভাড়া 200 টাকা। আর এই হচ্ছে হিড়িম্বা দেবী মন্দিরের প্রবেশ পথ। এখান থেকে এই মানালির সবথেকে বিখ্যাত মন্দির হিড়িম্বা দেবী মন্দিরে এবার প্রবেশ করুন। চলে এসেছি মানালির প্রসিদ্ধ সেই হিড়িম্বা দেবী মন্দিরে। হিড়িম্বা দেবীর মন্দির মানালিতে এতখানি প্রসিদ্ধ তার কারণ এই মন্দিরে রয়েছে বেশ কিছুটা পৌরাণিক মাহাত্ম্য। হিড়িম্বা দেবীর নাম তো আমরা সকলেই পেয়েছি মহাভারতে, এবং মহাভারতে তিনি ছিলেন ভীমের স্ত্রী। মনে করা হয় যে দেবী হিড়িম্বা তার ভাই হিড়িম্বর সাথে এই মন্দিরের এই স্থানে বসবাস করতেন এবং এখানে একটি গুহা ছিল, সেই গুহাতেই উনি বাস করতেন। এবং রাক্ষস পরিবারে জন্মগ্রহণকারী হিড়িম্বা দেবী প্রতিজ্ঞা করেন যে তার ভাই হিড়িম্বকে যে যুদ্ধে পরাস্ত করবে তিনি তাকেই বিয়ে করবেন। ঘটনাচক্রে মানালিতে আসেন পঞ্চপাণ্ডব এবং সেই সময়ে ভীম যুদ্ধে পরাস্ত করেন হিড়িম্বকে, অর্থাৎ হিড়িম্বা দেবীর ভাইকে, এবং তারপরেই হিড়িম্বা দেবী বিবাহ করেন ভীমকে। তারপরেই এখানে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এটা তো গেল পৌরাণিক কাহিনী, কিন্তু মনে করা হয় যে 1553 খ্রিস্টাব্দে রাজা বাহাদুর সিং এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটি পুরো দেওদার গাছের মধ্যে এত অপূর্ব পরিবেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখানে কিন্তু পুজো অর্চনা ছাড়াও বহু বিখ্যাত সিনেমার শুটিংও হয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো জাবুই মেট এবং ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি। এত সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দির। এখানে নবরাত্রির সময় অত্যন্ত ধুমধাম করে জাঁকজমকের সাথে পুজো করা হয়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের অন্যান্য রিজিয়নে যেখানে দুর্গা মাতাকে পুজো করা হয় এখানে সেই দুর্গা মাতার মর্যাদা দেওয়া হয়েছে দেবী হিড়িম্বাকে।
এই হলো সেই মন্দির আপনাদের সামনে এখন। হিড়িম্বা মন্দিরে হিড়িম্বা দেবী দর্শনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। যেহেতু মায়ের জন্মতিথি ছিল গতকাল, তো সেজন্য বিশাল বড় লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়েছি, এখন দেখি কতক্ষণে দেবীর দর্শন পাই। ঘড়িতে এখন সময় ঠিক 12:30। পনেরো মিনিট হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। মোটামুটি মন্দিরের ভেতরে ঢুকতে আরও কিছুটা সময় লাগবে। আরও সামনে এতটা লাইন আছে, এই যে এই লাইনটা রয়েছে সামনে, ওইখান থেকে মন্দিরে ঢুকছে একদম এই লাইনের লাস্টে। সম্পূর্ণ কাঠের তৈরি এই মন্দির গাত্রে অপূর্ব সুন্দর কাঠের কারুকার্য করা রয়েছে। বিভিন্ন প্রাণী, পাতার নকশা এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবনের দৃশ্য ছাড়াও নবগ্রহ ফুটিয়ে তোলা হয়েছে এই কাঠের কারুকার্যের মাধ্যমে। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি, একদম মন্দিরের ভিতরে। এই হলো দরজা, এবং কাঠের দরজা, এর মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। দারুণভাবে দর্শন করে আমরা বেরোলাম। ভেতরটা ভীষণ সুন্দর। গর্ভগৃহের মধ্যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। পাথরের দুটো চরণ রয়েছে, এছাড়া দেবী হিড়িম্বার একটা পিতলের মুখ রয়েছে, তার সাথে ছোট ছোট কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। আর এর ভেতরে কিন্তু আমরা আগের দিন রাত্রিবেলা মানালি রোডে যে হিড়িম্বা দেবী এবং মহাদেবের মূর্তি দেখেছিলাম, সেটা এখানে গর্ভগৃহে রাখা থাকে না, সেটা রাখা থাকে ওল্ড মানালির একটা স্থানে। সেটা দর্শন করা যায় না। কিছু কিছু সোমবারে, বছরের কিছু কিছু নির্দিষ্ট তিথিতে সেই দেবী মূর্তিকে এখানে নিয়ে আসা হয়। এবার আমরা বাইরে বেরিয়েছি, বাইরেটা একটু ঘুরবো, ঘুরে এখান থেকে চলে যাব। এর পাশেই রয়েছে ঘটোৎকচ টেম্পল, সেই দিকে। হিড়িম্বা দেবী মন্দির চত্বরেই একদম মন্দিরের পাশে এরকম ভোজনের ব্যবস্থা করা হয়েছে। আমরা দর্শনের আগে দেখছিলাম এখানে কিছু রান্নাবান্না হচ্ছিল। এখন একদম মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষকে বসিয়ে এভাবে খাওয়ানো হচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু এখানে বসে খেতে পারবেন। আমরা চলে এসেছি ঘটোৎকচ মন্দিরে। হিড়িম্বা মন্দির থেকে মাত্র 50 মিটার পায়ে হাঁটা দূরত্বেই এই মন্দির। মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, প্রথমে এই মন্দির দর্শন করে তারপরেও হিড়িম্বা দেবীর মন্দিরে যাওয়া যায়। আমরা ওখান থেকে এইদিকে আবার রাস্তা ক্রস করে চলে এলাম। এই হলো পুরো মন্দির প্রাঙ্গণ। ঘটোৎকচের কথা তো আপনারা সকলেই জানেন। ঘটোৎকচ ছিলেন দেবী হিড়িম্বা এবং ভীমের পুত্র। তো একদিকে হিড়িম্বা হচ্ছে রাক্ষসকুলে জন্ম, এবং ভীম ছিলেন পাণ্ডবকুল বংশজাত। তো সব মিলিয়ে ঘটোৎকচ ছিলেন মহাবীর, এবং তিনি মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং সবশেষে যেটা দেখা যায় যে কর্ণ অর্জুনকে বধ করবার জন্য যে অস্ত্রটিকে সংরক্ষণ করে রেখেছিলেন, সেই অস্ত্র দ্বারা ঘটোৎকচকে আঘাত করতে বাধ্য হন, এবং তাতে ঘটোৎকচের মৃত্যু হয়। রাক্ষসকুলে জন্ম নেওয়ার ফলে ঘটোৎকচের অনেক নানা রকম অলৌকিক ক্ষমতা ছিল, এবং মৃত্যুর সময় সে তার দেহের আকার এত বড় করে ফেলে যে তার দেহ যখন পতিত হয় তাতেও অনেক সেনাবাহিনী মারা যায়। তো সেই বীর ঘটোৎকচকে সম্মান জানানোর জন্য এইখানে এই ঘটোৎকচ মন্দির স্থাপন করা হয়েছে হিড়িম্বা মন্দিরের পাশে। মানালিতে যখন আপনারা আসবেন, হিড়িম্বা মন্দির দর্শনের সাথে সাথে এই মন্দিরটি বা এই মন্দির প্রাঙ্গণটিও দেখে যাবেন, বেশ ভালো লাগবে। মানালির অন্যান্য জায়গার মতো হিড়িম্বা মন্দিরের সামনেও হিমাচলি পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে।
আমরা হিড়িম্বা মন্দিরের পাশ থেকে একটা রাস্তা যেটা নেমে গেছে, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি ওল্ড মানালি ক্লাব হাউসের দিকে। অর্থাৎ মানে হিড়িম্বা মন্দিরের দিকে যদি আমি মুখ করে দাঁড়াই, আমার ডান হাতে পড়বে রাস্তাটা, আর হিড়িম্বা মন্দিরের বাঁ দিকে এইরকম একটা বাঁধানো রাস্তা রয়েছে, একদম রাস্তাটা উতরাই। এই রাস্তা দিয়েই এখন আমরা চলে যাচ্ছি ওল্ড মানালি ক্লাব হাউস। এখানে মাঝে মাঝে বিশালাকার ইয়াকেরও দেখা মেলে, যাদের সাথে বা যাদের পিঠে বসেও আপনারা ছবি তুলতে পারেন। এই যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখন, এখান থেকে ডান দিকে একটা সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নেমে গেলে একটা ব্রিজ রয়েছে বিয়াস নদীর উল্টো দিকে, ওই দিকটায় হচ্ছে ক্লাব হাউস, আর ওল্ড মানালি ওই সাইডটাতেই রয়েছে। আর এই দিকের যে রাস্তাটা সোজা নেমে যাচ্ছে, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে চলে গেলে পৌঁছে যাব ম্যাল রোড। তো আমরা এখন ওল্ড মানালির দিকে যাচ্ছি, ওদিক থেকে ঘুরে, যদি ওখান থেকে গাড়ি পাই তো ভালো, নাহলে এখান থেকে হাঁটতে হাঁটতেই ফিরে যাব। এখন আমরা চলে এসেছি ওল্ড মানালি ওল্ড ব্রিজের কাছে। এই ব্রিজটা থেকে আমরা এই রাস্তার ওই পার থেকে ওই পার হব, আর একদম আমাদের নিচে থেকে বয়ে চলেছে এখন বিয়াস নদী। অপূর্ব সুন্দর এই জায়গাটা। এই নদীর ধারে এখানে প্রচুর ক্যাফে রয়েছে, নদীতে অনেক রকম অ্যাক্টিভিটিসও হচ্ছে দেখতে পাচ্ছি। সুন্দর স্বচ্ছ কাচের মতন জল, দুর্দান্ত লাগছে। এইটা পার হয়ে ওদিকে গেলেই আমরা পৌঁছে যাব ওল্ড মানালির পুরো মার্কেট এরিয়াতে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এইখান থেকেই পেয়ে গেছি আমাদের সেই দাদাকেই। আবার এখানে কোইন্সিডেন্টলি এসে ওনার সাথে দেখা হয়ে গেছে বলে ওনার অটোতে করেই এখন আমরা যাচ্ছি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে মনু টেম্পলের দিকে। ওইখান থেকে ঘুরে তারপরে আমরা এসে ক্লাব হাউসে ঢুকবো। এই যে মনু টেম্পল, এই যে এই ব্রিজ ক্রস করে এবার আমরা ওইদিকে চলে যাব। যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখন জ্যাম হয়ে গেছে রাস্তার মাঝখানটা, তো সেই কারণের জন্য আমরা মাঝপথেই নেমে গেছি। 50 টাকা দিয়েছি দাদাকে। এইটুকু রাস্তা মানে 550 মিটার মতন রাস্তা বাকি আছে। এই রাস্তাটা আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। এটা ওল্ড মানালি চত্বর। এখানে এসে একদম নতুন একটা ওয়ার্ল্ড দেখতে পেলাম। এখানে প্রচুর ফরেনার্স রয়েছেন, একদম কাসলে যে ভাইবটা আমরা পেয়েছিলাম অনেকটা সেই রকম ভাইব। এখানে মার্কেটটাও একদম সেই রকম। তো যাই হোক, সেই জায়গাটা থেকে এখন আমরা যাচ্ছি মনু টেম্পলের দিকে। দেখতেই পাচ্ছেন যে রাস্তায় এখনও জ্যামটা ছাড়েনি, জ্যাম এখনও রয়েছে। আমরা সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। কিছুটা এসে আমরা চলে এসেছি এখানে। একটা খুব সুন্দর চত্বর দেখতে পেলাম, কিন্তু এখান থেকে দেখছি মনু মন্দির 100 মিটার। আর এই যে জায়গাটাতে এখন আমরা এসেছি, এটাকে বলে মাতা কা মন্ডহার, মানে মায়ের সমস্ত জিনিসপত্র গয়নাগাটি এখানেই থাকে। সেটা আমরা জেনেছি এই দুটো বোনের কাছ থেকে। ওরা লজ্জায় মরে যাচ্ছে পুরো। ওরাই বলেছে যে এই জায়গাটা হচ্ছে মাতা কা মন্ডহার। আর এই হচ্ছে পুরো চত্বরটা, ভীষণ সুন্দর। এই সামনে কাঠের কাজ করা রয়েছে, আর পুরো যে মন্দিরটা হিড়িম্বা মন্দির যেমন দেখেছিলাম কাঠের কাজ, এটাও কিন্তু অপূর্ব সুন্দর কাঠেরই কারুকার্য। মাতা কা মন্ডহারের পাশ থেকে এখন আমরা যাচ্ছি মানু টেম্পলের দিকে, অ্যাকচুয়ালি মনু টেম্পল। তো সেইটা হচ্ছে এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, মানালির আদিবাসী যে বাড়িগুলো বা একদম মানালির স্থানীয় মানুষদের যে বাড়িগুলো, সেইটার পাশ থেকে। একটা দারুণ সুন্দর ফ্লেভার রয়েছে বাড়িগুলোতে। এইখানে দেখুন বাড়ির ঢোকার দরজাটা কীরকম, সামনে গবাদি পশু রয়েছে, গরু রয়েছে। এই রাস্তা
আমরা চলে এসেছি মানালিতে অতি বিখ্যাত ওল্ড মানালির মহর্ষি মনু মন্দিরে, এবং মনু মন্দিরের একদম মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো মনু মন্দিরের মূল প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে এই হচ্ছে মন্দির চত্বর। মনে করা হয় এই মহর্ষি মনুর নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছিল মানালি, এবং কিছু মানুষ তো এটাও বিশ্বাস করেন যে এক্স্যাক্টলি এই জায়গাতেই মহর্ষি মনু বসে ওনার ধ্যান সাধনা করেছিলেন, যার ফলে সৃষ্টি হয়েছিল এই পৃথিবীর বা মনুষ্য জাতির। দারুণ সুন্দর ভিউ এখানে। এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা, এটাও কিন্তু পুরো কাঠের তৈরি। হিড়িম্বা দেবীর পূজা উপলক্ষে সমগ্র মানালি তথা হিমাচল জুড়ে চলছিল এক উৎসবের মেজাজ। সিমলায় প্রবেশ করবার পর থেকে বারবার আমরা এই রকম মূর্তি নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখেছি, কিছু কিছু সময় তা আপনাদেরও দেখিয়েছি। তবে এই মনু টেম্পলে আসার পর এই মূর্তিগুলোকে একেবারে সামনে থেকে দর্শন করে পুরো বিষয়টি আমরা অবগত হলাম। এখানে দেব এবং দেবীকে এইভাবে বিভিন্ন মুখের প্রতিষ্ঠা করে পূজা করা হয়, এবং বছরের এই সময়ে তাদেরকে এক মন্দির থেকে আরেক মন্দিরে আনা হয় আরাধনা করবার জন্যে। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে ধাতুর তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা এই মন্দিরকে আরও বেশি পবিত্র এবং সুন্দর করে তুলেছে। মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করলে ভগবান কৃষ্ণ সহ বিভিন্ন দেবতার মূর্তি দর্শন করবার পর গর্ভগৃহে দেখতে পাবেন ঋষি মনুর একটি কোষ্ঠী পাথরের মূর্তি। মনু মন্দিরের সাথে এখন একটা লোকাল মেলা হচ্ছে, আর এখানে একটা লোকালদের কম্পিটিশন হচ্ছে। বাচ্চাদের জোড়ায় জোড়ায় পা বেঁধে দিয়েছে, ওদের দৌড়তে বলেছে। আর মানুষ দেখুন, সব স্থানীয় মানুষ। লোকাল একটা মেলায় ওদের এখন কম্পিটিশন হবে। স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই খেলা উপভোগ করলাম। মনু মন্দির থেকে পায়ে হেঁটে ফেরবার সময় একটি গাছে দেখলাম এইভাবে চেরি ফলে রয়েছে। এরকমভাবে গাছে চেরি ফলে থাকতে আমি প্রথমবার দেখলাম। যদিও হিমাচলকে বলা হয় ফ্রুট বোল অফ ইন্ডিয়া, এখানে থাকতে তা প্রতি মুহূর্তেই আমরা অনুভব করেছি। আপনারা যদি মানালিতে ম্যাল রোড ছাড়া শান্ত কোনো জায়গায় থাকবার অপশন খোঁজেন, সেক্ষেত্রে এই ওল্ড মানালি কিন্তু হতে পারে আপনাদের সেরা ডেস্টিনেশন। এই জায়গায় যেমন রয়েছে অসংখ্য ছোট বড় হোটেল, হস্টেল, সেই রকম বিদেশিদের, প্রধানত ইসরায়েলিদের থাকবার জন্য এই ওল্ড মানালি কিন্তু অতি প্রসিদ্ধ। ঠিক কাসলে আমরা যেমনটা দেখেছিলাম, এই ওল্ড মানালিতে এসেও একই রকম ভাইব আমরা পেলাম। এই মার্কেট এরিয়াতে যেমন রয়েছে বিভিন্ন ধরনের কফি শপ এবং বেকারি, তেমনই রয়েছে শীত বস্ত্রের নানান রকম দোকান। বহু স্টাইলের বিভিন্ন রকমের পোশাক এবং শীত বস্ত্র কেনাকাটির জন্য এই ওল্ড মানালি হতে পারে দারুণ একটি অপশন। আমরাও আর লোভ সামলাতে না পেরে প্রচুর কেনাকাটি করে চলে এলাম ওল্ড মানালিতে বিয়াস নদীর ধারে। আমরা একদম ওল্ড মানালি ওই কলোনি থেকে একদম বিয়াস নদীর পাশে চলে এসেছি। এই বিয়াস নদীর ধারে এখানে কিন্তু পরপর অনেকগুলো হোটেল রয়েছে, যেমন আমার পিছনে এই বড় হোটেলটা হোটেল সৎকার প্যালেস, তার সামনে একটা হোটেল নীলগিরি দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আর এইখানে দেখুন নদীর ওপরে জিপ লাইন এবং নানান রকম অ্যাক্টিভিটি যেটা বলছিলাম সেটা করছেন এখান থেকে অনেকেই। মানে আমি বলবো মানালি ম্যাল রোড বা ওই সাইডটা যদি সাউথ কলকাতা হয়, তাহলে এটা হচ্ছে মানালির নর্থ কলকাতা। এতটাই অ্যান্টিক ফ্লেভার রয়েছে এই জায়গাটাতে। রিভার ক্রসিং অ্যান্ড জিপ লাইন এখান থেকে হচ্ছে। এইটা হচ্ছে 250 টাকা করে পার হেড। আগের দিন দেখেছিলাম
রোথাং যাওয়ার সময় ওখানে 500 টাকা করে পার হেড ছিল, এটা 250 টাকা, মানে অনেকটাই কম। কি দারুণ নদীটা। এই রে, ওর মা চলে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন চলে এসেছি ওল্ড মানালি ক্লাব হাউসের কাছে রিভার সাইড একটা ক্যাফেতে। দুর্দান্ত লাগছে আমার ওল্ড মানালি, বিশ্বাস করুন, অসাধারণ ভাইব, ভীষণ রোম্যান্টিক জায়গাটা। আর এই রিভার সাইড ক্যাফে থেকে রিভার অ্যাক্টিভিটিসগুলো দেখতে এত এত মজা হচ্ছে কি বলবো। আর যে ওল্ড মানালি মানে রোডটা ধরে আমরা এলাম বা মার্কেট এরিয়াটার মধ্যে থেকে আমরা এলাম, পুরো কাসৌলের ভাইব, এবং মার্কেটটাও ভীষণ ভালো। মানে কাসলে যদি আপনি কেনাকাটি না করে থাকেন, ওইখানকার বহু স্টাইলের জিনিসপত্র কিন্তু এখানেও খুব ভালো পাওয়া যাচ্ছে, এবং সেই কারণের জন্য এখান থেকে আজকেও আমরা বেশ কিছু শপিং করলাম। মানে মানালিতে আসার পর থেকে এত শপিং করছি, সিরিয়াসলি আমি কোথাও গিয়ে এত শপিং করিনি। যাই হোক, আজকে লাঞ্চ আর করবো না, যেহেতু অনেক বেলা করে ওই তখন লুচি তরকারিটা খেয়েছিলাম শান্তি হোটেলে। এখন আমি একটা বাটার টোস্ট নিয়েছি, অ্যাকচুয়ালি দুটো বাটার টোস্ট নিয়েছি, 40 টাকা করে এইরকম দিয়েছে। এই দুটো পাউরুটি দুটো নিয়েছি, তাই 4টে পাউরুটিকে কেটে এরকম দিয়েছে। এটাই খাবো আর একটু চা খাবো, আর কিছু খাবো না, কারণ আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ আছে, অন্য আর কিছু খাবো না। তবে এখান থেকে নদীর যা দারুণ ভিউ আর অ্যাক্টিভিটিগুলো দেখে যা মজা হচ্ছে, এটা মানে একদম 16 আনা উসুল হয়ে গেছে আজকে। আমার সাজেশন থাকবে, আপনারা যদি আসেন তাহলে একবার ওল্ড মানালিতেও এসে থাকতে পারেন, দারুণ একটা অভিজ্ঞতা হবে কিন্তু। এখন ঘড়িতে 4:50, আমরা ক্লাব হাউসে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি একটা শপিং কমপ্লেক্স, আর বিয়াস নদীর ধারের যে ক্যাফেটাতে আমরা বসেছিলাম জাস্ট তার আগেই এই যে এটা হচ্ছে ক্লাব হাউস, ওল্ড মানালি ক্লাব হাউস, একদম রিভার সাইডে, একদম পুরনো গথিক স্টাইলে তৈরি। আর এই যে যেটা এখন আমি পরে নিয়েছি, এটাই আমি ওল্ড মানালি থেকে কিনেছি, মার্কেট এরিয়া থেকে। এরকম বহু স্টাইলের অনেকগুলো জিনিস ওখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কুল্লু স্টাইল বা হিমাচল স্টাইল পঞ্চু, 550 টাকা দাম বলেছিল, আমি 400 টাকায় কিনেছি বার্গেনিং করে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট আছে 25 টাকা করে পার পার্সন, টিকিট কেটে তারপর ভেতরে যাব। ক্লাব হাউসে প্রবেশ করতেই আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানালো এক রাশ সাদা গোলাপের দল। সুন্দর পরিপাটি ফুলের বাগান এবং চারপাশটা ভীষণ সুন্দর করে সাজানো এই মানালি ক্লাব হাউস সময় কাটানোর আদর্শ একটি জায়গা। এই হলো ক্লাব হাউস চত্বর। এই ক্লাব হাউসটা অ্যাকচুয়ালি কিছু কেনাকাটির জায়গা রয়েছে এবং কিছু খেলাধুলা মানে ইনডোর গেমসের ব্যাপার রয়েছে এখানে, যেখানে যেমন এখানে দেখতে পাচ্ছি যে স্নুকার বা পুলের জন্য হাফ অ্যান আওয়ার আর আওয়ারের বেসিসে নানান রকম আছে, টেবিল টেনিস আছে, ক্যারাম বোর্ড আছে, চেস আছে। তো এইগুলো হচ্ছে তার চার্জেস। এগুলো মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি টাইম পাস করার জন্য ভীষণ ভালো, ইনডোর গেমস খেলতে পারেন, নাহলে নদীর ধারেও বসে থাকতে পারেন, নদীর ধারটা তো দেখিয়েছি। আর ভেতরে কেনাকাটার এই সমস্ত বিভিন্ন দোকানপাট রয়েছে, এদিকে টয়লেট রয়েছে, এইদিকে রেস্টুরেন্ট কাম বার। মানালি ক্লাব হাউসের ভিতরে যে দোকানগুলি রয়েছে, দোকানের প্রত্যেকটি জিনিসই অত্যন্ত লোভনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমার মনে হয়েছে ওল্ড মানালি মার্কেট অথবা মানালি ম্যাল রোডের ওপরে যে অসংখ্য জিনিসপত্রের দোকান রয়েছে, সেখানে জিনিসপত্রের যা দাম, সেই তুলনায় এই ক্লাব হাউসের ভিতরে দোকানের জিনিসপত্রের দাম একটু বেশি। তাই আমরা আর এখান থেকে কেনাকাটা কিছু করিনি, তবে এই জায়গাটি ঘুরে দেখতে আমার বেশ লাগছিল।
ক্লাব হাউস থেকে নদীর ধারে যাওয়ার এই রাস্তা। এখন এই রাস্তা থেকে আমরা নদীর ধারের দিকে যাচ্ছি, এখান থেকে একটু নদীটা দেখবো। আচ্ছা, আমরা এখন বিয়াস নদীর ধারে চলে এসেছি ক্লাব হাউস থেকে, এবং এখন ঘড়িতে বাজে 5:30। তো আমরা এই নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে এখান থেকেই মোটামুটি ওই 1-1.5 কিলোমিটার মতন পায়ে হেঁটে টুকটুক করে ম্যালে পৌঁছে যাব। আগামীকাল আমরা আরও 2টো জায়গা এক্সপ্লোর করব। একটা দারুণ সারপ্রাইজ থাকছে, মানে আপনাদের হাতে যদি 1.5 দিন মতো সময় থাকে বা একদিনেও, টোটাল একদিনেও কিন্তু এই পুরোটা আপনারা এক্সপ্লোর করে নিতে পারবেন। যেহেতু আজকে আমরা একটু দেরি করে বেরিয়েছি, তাই কালকের ওই প্রোগ্রামটা মানে আগামীকাল আমরা রেখেছি, না হলে আমরা আজ একদম সকাল সকাল বেরোলে সবটাই করে নিতে পারতাম। যাই হোক, আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর আমি এখন বিয়াস নদীর আনন্দ নিই, বিয়াস নদীর ধারে বসে মানালিতে। নদীর ধারেও এরকম ছোট ছোট ক্যাফে রয়েছে, চাইলে এখানে বসে 1 কাপ গরম কফিতে চুমুক দিতেই পারেন। এরপর আমরা মানালি ম্যালে চলে এসে টেস্ট করছিলাম মানালির বিখ্যাত খাবার লাফিং। ये क्या डाल रहे हो भैया? सोया पनीर सोया सोया। अच्छा अच्छा, सोया पनीर। ये वाई वाई। हो गया बस। ये किस चीज से बना है? ये जो ऊपर का जो शीट है येलो कलर का? बेसन मिक्स आटा होता है। अच्छा अच्छा, बेसन मिक्स। সমগ্র হিমাচলে এই লোকাল ডিশ সিদ্ধু আর লাফিং খুবই জনপ্রিয়। যদি আপনারা এই দিকে আসেন তাহলে এই দুটি খাবার অবশ্যই চেখে দেখবেন। পরের দিন আমরা দেখে নিয়েছিলাম হিমাচলের বিখ্যাত বশিষ্ঠ মন্দিরের দেব আরাধনার কিছু অবিস্মরণীয় মুহূর্ত। তবে হিমাচলে এতদিন থাকবো আর ট্রেক করব না, তাহলে কি ট্যুর কমপ্লিট হয়? তাই আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে দুর্দান্ত সুন্দর একটি ট্রেক এবং তার সাথে যোগিনী ওয়াটারফলসের অসাধারণ অবিস্মরণীয় আরেকটি যাত্রার বর্ণনা। সেই জন্য আমাদের পরের ভিডিও বা আমাদের হিমাচলের অন্তিম পর্ব দেখতে একদম ভুলবেন না। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্বিতানু ব্লগস অন ইউটিউব। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শিমলা, কাসোল, মানালি সিরিজের অন্তিম পর্বের ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।